আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাইদ খোকনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, তার অভিযোগ হাস্যকর বললেন তাপস। মতবিরোধ দলে প্রভাব পড়বে না আশা মন্ত্রী। করোনা প্রতিরোধে নাকের স্প্রে উদ্ভাবন, অক্সফোর্ডের টিকা প্রতি ডোজ ভারতের চেয়ে 1.5 গুণ বেশি দামে কিনবে বাংলাদেশ, কার্যক্রমের স্বচ্ছতা চান বিশেষজ্ঞরা। আনুশকার ওপর চেতনানাশক প্রয়োগ ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। ধর্ষণ ও হত্যায় আরও অনেকে জড়িত দাবি মায়ের। প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে ক্রেতাদের জিম্মি রাখার অভিযোগ ডেভেলপার কোম্পানি ডমিনোর বিরুদ্ধে, কোটি টাকার লোকসানে ভুক্তভোগীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2 মামলায় প্রত্যাহার করতে অতি উৎসাহীদের অনুরোধ জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জানান, এই 2 মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই, তবে ভবিষ্যতে মামলা হতেও পারে। আর মধুমতি ব্যাংকে আমানত সংগ্রহে মেয়র হিসেবে কোনো অযাচিত হস্তক্ষেপ করেননি বলেও দাবি মেয়র তাপসের। এদিকে খোকনের বিরুদ্ধে 2 মামলার বিষয়ে আদালত আদেশ দেবে 19 জানুয়ারি। তার মান সম্মানের বাজার মূল্য যখন জানতে পারবো তখন আমি এটাকে আইনিভাবে মোকাবেলা করব। জনগণ আসলে এই বিষয়টা খুব হাস্যরস হিসেবে নিচ্ছে, এটা আসলে হাস্যকর হয়ে গেছে। মঙ্গলবার নগর ভবনে সাকরাইন উৎসবের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সাইদ খোকনের বক্তব্য হাস্যকর হিসেবে নিয়েছে জনগণ। অতি উৎসাহী কিছু ব্যক্তি আমার বিনা অনুমতিতে তারা এই মামলাটি করেছে। আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে। যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। আমি এটা গতকাল উল্লেখ করেছি। সেই প্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি, ভবিষ্যতে প্রয়োজন বোধ করলে মামলা হতে পারে। ব্যারিস্টার তাপস বলেন, বাংলাদেশ ব্যাংকের আমানত সংগ্রহের সব নিয়ম মেনেই মধুমতি ব্যাংক অন্য ব্যাংকের মতো কাজ করছে। এক্ষেত্রে মেয়র হিসাবে অযাচিত হস্তক্ষেপ করেননি বলে দাবি তার। বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংকে যেভাবে চলমান আছে, মধুমতি ব্যাংকের সাথেও সেভাবে আছে। সুতরাং মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার হোল্ডার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু করা হয়েছে এরকমটা প্রতিবন না। ওই যে 16কে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল, তখন উনি এখন সে এবং মামলা হলো তার ফলশ্রুতিতে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার পুরো প্রতি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বক্তব্যগুলো করেছেন। এর জন্য আমি আসলে এই আক্রোশের জবাবটা আমি এভাবে দিতে চাই না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এদিকে সাবেক মেয়রের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকাবাসী সংগঠন। প্রত্যাহার না করলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকনের মধ্যে কিছুটা মতপার্থক্য হলেও সময়ের সাথে সাথে তা দূর হয়ে যাবে। এতে দলে কোনো প্রভাব পড়বে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। 2জন ব্যক্তির মধ্যে ভুল বুঝাবুঝি অথবা মত পার্থক্য হবে, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। এটাকে খুব বড় করে দেখার মতন আমার মনে হয় বিষয় না। আমার তো মনে হয় না যে এটা খুব বেশি একটা কনসার্ন ইস্যু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের টপ টু বটম যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তা ঢাকা দক্ষিণে বর্তমান ও সাবেক মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছোট ভাইয়ের বক্তব্যেই ফুটে উঠেছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে 19 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে 19 জানুয়ারি সকাল 11টায় শেরেবাংলা নগরে জিয়াউর
রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচি। রিজভী অভিযোগ করেন, সারা দেশে পৌর নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চলছে, নির্বাচনী অফিস ভাঙচুর করা হচ্ছে, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের মেগা মহাদুর্নীতির মহাসাগর থেকে ছিটে ফোটা চিত্র দুই একজন নেতার মুখ থেকে বেরিয়ে আসছে। সাইদ খোকন বলেছেন মেয়র তাপস শত শত কোটি টাকা লুট করেছেন, অপরদিকে মেয়র তাপস বলেছেন শত শত কোটি টাকা লুট করেছেন সাইদ খোকন। এখন দুদক কি করবেন? তামাশা দেখবেন না পদক্ষেপ নেবেন? এখন নিশ্চুপ কেন? তারাই তো বলছে তাদের কথা। জনাব ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা যেসব অভিযোগ উত্থাপন করেছেন, এসব কথার উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে। আওয়ামী লীগের এই তিনজন নেতার বক্তব্যে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের টপ টু বটম আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। গুজব ও অপপ্রচার রুখতে দলের কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সরকারকে হুমকি দিয়ে লাভ নেই। প্রতিদিন প্রেসক্লাবের সামনে মানববন্ধনের নামে সমাবেশ করে বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই বলে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল বিষয়ক কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 1-11-এর কুশীলবরা -2 ফর্মুলার মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল, আর স্বাধীনতা বিরোধীরা উগ্রবাদকে উস্কে দিয়ে বাধাগ্রস্ত করতে চায় দেশের অগ্রযাত্রা এবং উন্নয়নকে। 2007 সালের জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনা গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে একটা বড় ক্ষত তৈরি করেছিল। বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টা এবং একগুঁয়েমি করেছে বলেই সৃষ্টি হয়েছিল 1-11। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ চাইলে সরকারকে সহযোগিতা করতে হবে। একদিকে মুখে গণতন্ত্রের কথা বলবেন, অপরদিকে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন, সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দিবেন। এতে গণতন্ত্রের শতফুল বিকশিত হওয়ার পথ বিঘ্নিত করে। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নাশকতার দায়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা হবে সর্বসাকুল্যে 1,500। সেই 1,500 মামলাকে লাখ লাখ বলে অপপ্রচার করছে বিএনপি। গতকালকে আমি দেখলাম যে মির্জা ফখরুল সাহেবের একটা প্রেস ক্লাবের সামনে প্রায় প্রতিদিনই তারা মানববন্ধনের নাম করে জনসমাবেশ করে, সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলে, বলার পরে আবার শেষে বলে যে দেশে বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। তাহলে এতক্ষণ আপনি বক বক করলেন তো কোন স্বাধীনতার বলে? সব মিলিয়ে সারা বাংলাদেশে ওই বাসে আগুন দেওয়া, পেট্রোল বোমা, মানুষ পুরো হত্যা করা, এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড করার কারণ যেসব মামলা হয়েছিল, সেই মামলাদের সব মামলা 1,500 মতো মামলা বোধহয় হবে। আর প্রতিদিন মিডিয়াতে বলে যে আমাদের লক্ষ লক্ষ মামলা দিয়ে নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আর 16 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,819 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 14,363টি নমুনা পরীক্ষায় 718 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,24,020 জনের। গত একদিনে সুস্থ হয়েছেন 963 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,68,681 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 5.00, সুস্থতার হার 89.44 এবং মৃত্যুর হার 1.49। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম একটি নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। সংস্থাটির দাবি, বিশ্বে এটাই প্রথম এ ধরনের স্প্রে, যার নাম রাখা হয়েছে বঙ্গোসেফ ওরো নাজাল স্প্রে।
বিআরআইসিএম বলছে সীমিত পরিসরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 200 জন করোনা রোগীর মধ্যে এই স্প্রের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে নতুন এই স্প্রের কথা জানায় বিআরআইসিএম। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধুলে হাত করোনা ভাইরাস মুক্ত হয়, কিন্তু এখন পর্যন্ত এই ভাইরাস ধ্বংস করতে নাকের ভেতর বা মুখগহ্বরে ব্যবহারে এ ধরনের কোনো ঔষধ আসেনি। কমিটি আরও বিস্তৃত পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোয় এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নেওয়ার জন্য বলছে। সংসদ সচিবালয় সূত্রে বলা হয়েছে, এই স্প্রের পেটেন্টের জন্য এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অন্যদিকে ভারতের চেয়ে 47% বেশি দামে অক্সফোর্ডের টিকা কিনছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের তথ্য অনুযায়ী অক্সফোর্ডে করোনা ভাইরাস টিকার প্রতি ডোজ $4 মূল্যে বাংলাদেশকে সরবরাহ করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে প্রায় 340 টাকা। অন্যদিকে সেরাম ভারতের কাছে বিক্রি করছে $2.72, যা প্রায় 47% বেশি। বৃহৎ সংখ্যার দেশ ভারতের বিপুল চাহিদার কারণে দেশটিকে অপেক্ষাকৃত কম দামে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সেরাম। তবে রয়টার্স তার রিপোর্টে নিশ্চিত করেছে, কোভিশিল্ড নামের এই টিকার প্রথম চালান আগামী 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে, ফলে ফেব্রুয়ারি থেকে গণহারে টিকার প্রয়োগ শুরু করা যাবে। প্রভাবমুক্ত ও স্বচ্ছতার সাথে প্রাধিকার তালিকা মেনে দেশে করোনার টিকা কার্যক্রম নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা নিয়ে মানুষের মধ্যে উদাসীনতা রয়েছে, তাই টিকা নিতে মানুষকে উৎসাহিত করাটা জরুরি বলেও মনে করেন তারা। এদিকে করোনা টিকা পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে আইসিডিআর। করোনার ভ্যাকসিন নিয়ে এখন আলোচনা বিশ্বজুড়ে। প্রতিবেশী ভারত সহ বেশ কিছু দেশে এরই মধ্যে টিকার ট্রায়াল সহ আনুষঙ্গিক অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে জোরে সোরে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 21 থেকে 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে সিরামের ভ্যাকসিন। 26 জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন নিবন্ধন, ঘোষণা করা হয় অগ্রাধিকার তালিকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঠিকমতো সংরক্ষণ ও অগ্রাধিকার তালিকা অনুযায়ী করোনা টিকা দিতে পারাটাই জরুরি। পরামর্শ, দেশে প্রচলিত টিকাদান কর্মসূচির প্রক্রিয়াটাই বজায় রাখা। স্বাস্থ্য বিভাগ যদি তালিকাটা করত তাহলে সুবিধাটা হতো, তারা প্রাধিকারের বাইরে যাওয়ার সুযোগ নেই এবং অন্যান্য সংস্থাগুলো সেটা যদি মনিটর করত তাহলে আমাদের প্রাধিকার অনুযায়ী টিকাটা দেওয়াটা সুনিশ্চিত হতো। এখন এখানে যখন আমাদের জেলায় জেলায় ডিসিরা এই দায়িত্বে প্রধান হচ্ছেন, উপজেলায় ইউনোরা প্রধান হচ্ছেন, তারা কিন্তু স্বাস্থ্য বিভাগের লোক নন, সুতরাং স্বাস্থ্যটা তাদের কাছে সবসময় প্রাধান্য পাবে না। এইটা একটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে, স্বচ্ছতার সাথে টিকা দেওয়া এবং যাদেরকে টিকা দেওয়ার কথা তাদেরকেই টিকা দেওয়া। এখানে যেন প্রভাবশালীরা এই বিষয়টাকে পরিবর্তন করতে না পারেন। এদিকে টিকার কার্যকারিতার পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও রয়েছে নানা আলোচনা। আইইডিসিআর বলছে, হালকা জ্বর, ব্যথা কিংবা অ্যালার্জির মতো করোনার সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্কতা অবলম্বন করা হবে। অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে যদিও ক্লিনিক্যাল ট্রায়ালে, কিন্তু এরকম হবে যে যেহেতু ইন্ট্রামাসকুলার ইনজেকশন, যেখানে ভ্যাকসিনটা দেওয়া হবে সেখানে ব্যথা হবে, একদিনের জ্বর হতে পারে এবং সারা শরীর ব্যথা হতে পারে, এই বমি বমি ভাব হতে পারে, এই সামান্য কিছু সাইড এফেক্টের কথা বলা হচ্ছে। এবং আমরা এই জন্য আসলে আমরা আরো বেশি সতর্ক যে আমরা অ্যাডভার্স এফেক্টের জন্য আলাদা করে কমিটি করে আমরা প্রত্যেকটি সেন্টারে সেটা রাখবো, যেন সাথে সাথে যদি আল্লাহ না করুক এরকম কোনো ধরনের সাইড এফেক্ট হয় আমরা যেন সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারি। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে বলেও স্মরণ করিয়ে দিলেন সংশ্লিষ্টরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মাস্টার মাইন্ডের শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণের আগে চেতনানাশক বা টক্সিন ধরনের কিছু খাওয়ানো হয়েছিল বলে নিশ্চিত ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। বিকৃত মানসিকতার অস্বাভাবিক আচরণের কারণে আনুশকার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তার। এদিকে মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে শঙ্কায় আনুশকার মা। শুধু দিহান নয়, ধর্ষণ ও হত্যায় আরও অনেকে জড়িত বলে অভিযোগ তার। তবে দায়ীদের সাজার নিশ্চয়তা দিয়েছে পুলিশ। মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনা কোনোভাবেই মানতে পারছে না আনুশকার মা। সুপরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
নাস্তা করি নাই, তুমি আসলে নাস্তা। আনুশকা হত্যায় জড়িত অন্যদেরও বিচারের দাবি করেন তিনি। যাকে আসামি এখন করা হয়েছে সে সহ 4 জন ছিল, সে আমার কাছে স্বীকারও করেছে যে আমরা এই 4 জন ছিলাম। মামলা করার সময় আমরা কিন্তু বারবার বলেছি যে এই 4 জনকে 4 জনের নামই উল্লেখ করতে হবে মামলার এজাহারে। সেই কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই তো আজ একজনের নামে মামলা হল। ওর উপর যে অত্যাচার চলেছে সেখানে গ্রুপ ছিল, ধ্যান শুধু একাই ছিল না, 4 জনই ওখানে ছিল। সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায় বিচার চায় আর দ্রুত বিচারে আনা হোক, এটাই আমার দাবি। এদিকে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানালেন, ধর্ষণের সময় ভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়েছে, তাতে মৃত্যু হয় আনুশকার। যোনিপথে এবং তার পায়ুপথে আমরা আঘাতের চিহ্ন পাইছি। তো এই আঘাতের থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্তক্ষরণের জন্য সে মারা গেছে। এটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এখানে একজন ছিল না, একাধিক ব্যক্তি ছিল, সেটা কনফার্ম করার জন্য আমরা তার শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছি এবং তাকে কোনো কেমিক্যাল জাতীয় অথবা কোনো টক্সিক জাতীয় কোনো পদার্থ অথবা চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে কিনা সেইগুলি কনফার্ম করার জন্য আমরা তার বিচার সংরক্ষণ করেছি। মামলার তদন্তের অগ্রগতির দাবি করে পুলিশ জানিয়েছে, দিহানের বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের আদেশে পরীক্ষা করা হবে মামলার একমাত্র আসামি দিহানের ডিএনএ প্রোফাইল এবং ভিসেরা প্রতিবেদন একই সাথে এইগুলোর সাথে পোস্টমর্টমের যে প্রতিবেদন সংযুক্ত করে আমাদেরকে দেওয়া হবে। তখনই আমরা এই 3টার সংমিশ্রণে এই কারণ এবং এর সাথে জড়িতদের যে ডিএনএ প্রোফাইলের মাধ্যমে জড়িত এগুলো সবই আমরা পাবো এবং যারাই জড়িত থাকবে তাদেরকে আইনামূলে আনা হবে। কারোর প্রতি সহানুভূতি দেখানো অথবা কাউকে মামলা থেকে ছাড় দেওয়ার কোনো বিন্দুমাত্র সুযোগ নাই এবং পুলিশের সে সুযোগের ব্যবহার করার কোনো অপচেষ্টা যদি থাকে সেটাও আমি দায়িত্ব নিয়েই বলছি রমনা ডিভিশনের যে ডিসি হিসেবে, এই সুযোগ কোনো মতেই কেউ অ্যাভেল করতে পারবে না। তথ্য আলামত দৃষ্টে দ্রুত সময়ের মধ্যেই চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরুর আশা পুলিশের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তেজগাঁও থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত মহাসড়কে ইউটার্ন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কয়েকটি ইউটার্নে গাড়ি চলাচল শুরু হওয়ায় সড়কের জনগণ এর সুবিধাও পাচ্ছেন। আগামী 2 মাসের মধ্যে বাকিগুলো কাজ শেষ হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তবে উত্তরার চেয়ে তেজগাঁও এলাকার ইউটার্নগুলো শুরু হওয়ায় সমস্যার কথাও জানিয়েছেন পরিবহন ট্রাফিক সংশ্লিষ্টরা। তবে সবার প্রত্যাশায় এটা পুরোপুরি বাস্তবায়িত হলে যানজট অনেকটা কমবে। রাজধানীর তেজগাঁও মহাখালী মহাসড়কটিতে পরিবহনের তীব্র চাপ থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটের ভোগান্তি পোহান বাস যাত্রী ও নগরবাসীরা। মহাখালীতে দূরপাল্লার বাস টার্মিনাল থাকায় এই ভোগান্তির মাত্রা আরও বেশি। এটা নিরসনে তেজগাঁও 7 রাস্তার মোড় থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ইউটার্ন নির্মাণের উদ্যোগ নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। এই উদ্যোগ বাস্তবায়নে 10টি আধুনিক ইউটার্ন নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে 6টির কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গত 20 ডিসেম্বর চালু হয়েছে তেজগাঁও থেকে বনানী পর্যন্ত 3টি ইউটার্ন। এগুলো খুলে দেওয়ায় পরিবহন চালক, যাত্রী সহ সংশ্লিষ্টরা সহজে সড়কের এক পাশ থেকে আরেক পাশে যান ঘোরাতে পারছেন সহজে। আগে ওইখানে আমাদের একটা জ্যামে পড়ে থাকতে হইতো, সমস্যা হইতো, এখন আর এই সমস্যাটা হচ্ছে না। এখান থেকে ইউটার্নটা নেওয়াতে আমরাও সেভে থাকলাম, সবাই সেভে থাকলো। তবে তেজগাঁও এলাকায় ইউটার্নগুলোতে গাড়ি ঘোরানোর জায়গা কম থাকারও অভিযোগ করছেন কেউ কেউ। এয়ারপোর্টের ওদিকে বনানী নদীর রাস্তাটা অনেক চওড়া, ওখানে বড় গাড়িগুলো ইউটার্ন নিতে পারে, কিন্তু এখান থেকে বড় গাড়িগুলো যখন ইউটার্ন নেয় তখন দেখা যায় গাড়িটা অনেক বাজে আইতে হয়। ট্রাফিকের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারাও মনে করছেন এই এলাকার ইউটার্নগুলো আরেকটু প্রশস্ত হলে ভালো হতো। অতিরিক্ত গাড়ি ঘোড়ার কারণে কিংবা জায়গা কমের কারণে আমরা এখন পর্যন্ত এটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি নাই এবং ওটার কাজও এখনও শেষ হয় নাই। এটা এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। তো যদি রাস্তাটা একটু প্রশস্ত করা হয় এবং আমাদের যখন ভিআইপি রোডটা খুলে যাবে, আমার মনে হয় তখন জনগণ এটার একটা ভালো সুফল পাবে। এর আগে চালু হয়েছে কাউলা ফ্লাইং একাডেমি এলাকা, উত্তরা র্যাব 1-এর কার্যালয়ের সামনের রাস্তা ও আজমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন 3টি ইউটার্ন। এই প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, জায়গার সংকট থাকায় তেজগাঁয় ইউটার্নগুলো কিছুটা সরু। আমাদের 2 পাশে যেখানে জায়গা নাই ওখানে তো বড় বাস করতে পারবো না।
বাস্তবতা নিরিখে কিন্তু কাজ করতে হবে, যেহেতু এটা একটা আনপ্ল্যান সিটি হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, মহাখালী বাস টার্মিনাল, মহাখালী ও বনানী ফ্লাইওভারের নিচে বনানী কাকলী রেল স্টেশনের সামনে বাকি 4টির নির্মাণ কাজ শেষ হতে আরও 2 মাস সময় লাগবে। পূর্ব থেকে পশ্চিমের জন্য যে রাস্তা যেগুলো আছে খোলা, এগুলো আমরা বন্ধ করে দিব। পূর্ব থেকে যদি আপনি পশ্চিম দিকে যান, বাম দিকে টার্ন নিয়ে, তারপরে ইউলুপ দিয়ে টার্ন নিয়ে তারপরে ঘুরে যেত। সারা বিশ্বে সেটাই হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে শতাধিক জমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাদেরকে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে ডেভেলপার কোম্পানি ডমিনোর বিরুদ্ধে। পিবিআইয়ের তদন্তেও ডমিনোর দুর্নীতি তথ্য উঠে এসেছে। কোনো কোনো ভবনে শুধু বেসমেন্ট শেষ করে ফেলে রাখা হয়েছে 1 যুগেরও বেশি সময়। এতে কোটি কোটি টাকার লোকসান গুনছেন ভুক্তভোগীরা। বিস্তারিত শিহাব হোসেনের রিপোর্টে। রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবেই বছরের পর বছর ধরে পড়ে আছে ডেভেলপার কোম্পানি ডমিনোর অসম্পূর্ণ সব ভবন। কোনোটির বয়স 1 যুগেরও বেশি। স্থানীয়রা ভুলেই গেছেন কখন কিভাবে শুরু হয়েছিল এসবের কাজ। এইভাবে পরে আছে, আমরা এইভাবেই দেখতে আছি। এটা প্রায় 7-8 বছর, আর ওটাতে প্রায় 1 যুগ পার হয়ে গেছে। এমন ভুক্তভোগীদের একজন নাজমা হোসনে আরা। প্রায় 35 বছর আগে স্বামী হারিয়ে 2 সন্তানকে অনেক কষ্টে বড় করেন তিনি। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজাবাজারের বসতবাড়ির জমিটি 2011 সালে তুলে দিয়েছিলেন ডমিনোর হাতে। 10 বছরে ভবন তো দূরের কথা, বেসমেন্টের কাজও শেষ করেনি ডমিনো। প্রতিষ্ঠানটির পেছনে ধর্ণা দিতে দিতে ক্লান্ত, অসুস্থ 2 সন্তানের এই জননী। আমাদের যে সাইনিং মানিও তারা পুরা দেয়নি। আমাদেরকে যে নির্দিষ্ট সময় করতে না পারলে মাসে মাসে যে 1 লাখ করে দেওয়ার কথা ছিল টাকা, সেটাও তারা একটা পয়সাও দেয়নি। ডমিনোকে দেওয়ার আগে আমরা মোটামুটিভাবে নিচের তলায় ভাড়া পেতাম, উপর তলায় থাকতাম, মোটামুটিভাবে আমরা চলে যাচ্ছিলাম ভালোভাবেই। কিন্তু এদেরকে দেওয়ার পরে যেটা হলো যে এখন ধীরে ধীরে আমরা এই 10 বছরে একদম আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। 2008 সালে মতিঝিল আরামবাগে 26 কাঠার এই জমিতে ভবন নির্মাণের দায়িত্ব নেয় ডমিনো। 12 বছরে 13 তলা প্রকল্পের এই ভবনের 1 তলাও শেষ করেনি ডমিনো। এই দীর্ঘ সময়ে পরিবারের 3 জনকে হারিয়েছেন ওয়ারিশরা। বাকি ওয়ারিশরাও কবে ভবন বুঝে পাবেন তাও অনিশ্চিত। 3 জন কিন্তু মারা গেছেন, যারা দেখে যেতে পারে না বিল্ডিং। ওনারা বিভিন্ন এই ফ্ল্যাটগুলো বিক্রি করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করেছেন এবং কোন একটা কোম্পানির নামে বোধহয় উনি বিল্ডিং ডেভেলপ করছেন, যেটা ডমিনোর কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখে। 2011 থেকে যে কোম্পানি 3 তলা পর্যন্ত আসতে পারে না, সেই কোম্পানিকে বিশ্বাস করা আসলে যায় না। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও মালিকপক্ষ যেন এ ব্যাপারে গাছাড়া। ইতিপূর্বেই 4টি মামলা আমি দায়ের করেছি এবং এগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। একটা মামলা জামিনে আছে, আর বাকি 3টা মামলা ওনাকে আদালতে তলব করা হয়েছে। ডমিনোর দুর্নীতির তথ্য উঠে এসেছে পুলিশের তদন্ত প্রতিবেদনেও। এখানে শুধু বাদী পক্ষই প্রতারিত হন নাই, যাদের যে একজনের যে 50% এবং আরেকজনের যে 37%, এখানে অনেক ফ্ল্যাট, সেগুলোর কাছ থেকেও বহু মানুষের কাছ থেকে, তারা সমস্ত মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তার মধ্যে আমরা রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইনের আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রমাণ পেয়েছি। এসব অভিযোগের সত্যতা নিয়ে কথা বলতে ডমিনো প্রধান কার্যালয়ে গেলে দেখা মেলেনি ঊর্ধ্বতনদের। পাওয়া যায়নি ফোন সংযোগও। কোনো উপায় না পেয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেছেন ভুক্তভোগীরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। 4 দফা জানাজার শেষে বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এত অল্প বয়সে তার এই চলে যাওয়া কষ্ট দিয়েছে স্বজন, বন্ধু, সহকর্মী আর শুভানুধ্যায়ীদের। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবে না বলে মনে করেন আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদরা। মঙ্গলবার সকালে বারডেমের হিমঘর থেকে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। আইনের ছাত্র বা আইনজীবী না হয়েও আইন বিষয়ে তার পাণ্ডিত্য মুগ্ধ করত আইনাঙ্গনের সবাইকে। আইনের অনেক জটিল বিষয়ও সহজভাবে তিনি উপস্থাপন করতেন পাঠকের কাছে। তাই সেখানে তার জানাজায় অংশ নেন বিচারপতি, আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়। আর সাংবাদিক হিসেবে আইন অঙ্গনে তার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। আপনাদের সঙ্গে তার দীর্ঘ পথ চলায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। স্বাধীনতা উত্তর প্রজন্মের যারা আছি,
এর মধ্যে মিজানুর রহমান খান সাহেবের মতো এত চমৎকার লেখনী সাংবাদিক আর কাউকে পায়নি। আদালতে অনেকবার তিনি কন্টেম্পটের শিকার হয়েছে, কিন্তু মিজানুর রহমান খানকে অত্যন্ত দৃঢ়চেতা মানুষ হিসেবে আমি দেখেছি। তিনি কিন্তু কখনো তার অবস্থান থেকে সরে আসেন। যারা আমরা ল প্র্যাকটিস করছি বা কোর্টের সাথে জড়িত সবার জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল ওনার এই যাওয়াতে। সুপ্রিম কোর্টে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে। সেখানে আরেক দফা জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। 11টার দিকে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। তথ্যমন্ত্রী, বিএনপি মহাসচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা জানাজায় অংশ নেন। এই সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, অল্প বয়সে চলে গেলেও সাংবাদিকতায় তার বিচরণ তাকে বাঁচিয়ে রাখবে মানুষের কাছে। তিনি যেভাবে আইন বিষয়ে, সংবিধান বিষয়ে এবং একই সাথে মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে লিখে গেছেন, গবেষণা করেছেন, এগুলোর মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তার যে ভূমিকা ছিল সেটাও আমরা তার লেখার মধ্যে পেয়েছি। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবাদিকদের স্বাধীনতার ক্ষেত্রে তিনি অবশ্যই আপোষহীন ছিলেন। আপাতমস্তক একজন পেশাদার সাংবাদিক, তিনি শুধুই সাংবাদিক ছিলেন। আমাদের সাংবাদিকতা একজন একনিষ্ঠ বিশেষজ্ঞ সাংবাদিকের প্রয়াণ হলো এবং এটি এই ক্ষতিপূরণ হওয়া খুব কঠিন। বেলা 12টার কিছু পর তার মরদেহ নেওয়া হয় শেষ কর্মস্থল প্রথম আলো প্রাঙ্গণে। তার অভাব, তার অনুপস্থিতি আমাদের প্রথম আলোর জন্য বেদনাদায়ক, দুঃখজনক, এবং প্রথম আলো নানাভাবে নানা দিক থেকে তার অভাব পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। আরেক দফা জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোহাম্মদ মতিহুল হক চৌধুরী আসামিদের উপস্থিতিতে চার্জশিট আমলে নেন। এর আগে কঠোর নিরাপত্তায় মামলার সকল আসামিকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, নথি পর্যালোচনা শেষে পরবর্তী তারিখ জানাবেন আদালত। গত বছরে 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে 8 জনকে অভিযুক্ত করে 3 ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। আল্লামা শাহ আহমদ শফিকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সহ 16 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এর মধ্যে বাবুনগরী ছাড়া বাকিদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। মঙ্গলবার পিবিআই চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে 15 সদস্যের একটি টিম হাটহাজরির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যান। পুলিশ সুপার জানান, জুনাইদ বাবুনগরীর সাথে তারা কথা বলেছেন, তবে আনুষ্ঠানিক কোনো জবানবন্দি তার কাছ থেকে নেননি। এছাড়া আরও 15 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। গত বছরের 18 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি মারা যান। 17 ডিসেম্বর তার শ্যালক মোহাম্মদ মঈনউদ্দিন বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় মামুনুল হক সহ 36 জনকে আসামি করা হয়। বিষয় উল্লেখ করা হয়েছে, যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রত্যেকটি বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করব এবং সাক্ষী নেব, আলামত সংগ্রহ করব এবং তদন্তের স্বার্থে যা কিছু করা প্রয়োজন তার সব কিছুই করব। চট্টগ্রামের পাঠানটুলিতে 2 ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 9টার দিকে 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড়ে এলাকায় এই ঘটনা ঘটে। গণসংযোগ চালানোর সময় সংঘর্ষ শুরু হয় বলে জানান স্থানীয়রা। এতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায়, পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী বাহাদুর কাদেরের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আজগর আলী বাবুল নামে একজন নিহত হন। মাহবুব নামে একজন গুলিবিদ্ধ হন। ঘটনা পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সকাল থেকে গণসংযোগ ও সভা সমাবেশ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ সময় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী ও ভাঙা সড়ক মেরামত করা হবে তার প্রধান কাজ। এদিকে আমবাগান এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচিত হলে তার প্রধান কাজ হবে জলাবদ্ধতা দূর করা। এছাড়া স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতকে তিনি প্রাধান্য দেবেন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী 27 জানুয়ারি ইভিএম এর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারে সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সহ 7 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইনশাআল্লাহ মেয়র নির্বাচিত হলে এই দুইটাকে আমি শতভাগ নির্মূল করতে না পারলেও সন্ত্রাস এবং মাদককে 80 থেকে 90 আমি সন্ত্রাস মুক্ত চট্টগ্রাম করবো আমার জীবনের বিনিময়ে। শীষের জোয়ার সৃষ্টি হয়েছে প্রতিটা এলাকা আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামবাসী আজকে ঐক্যবদ্ধ সচেষ্ট। দিন ঘনিয়ে আসার সাথে প্রচারণা জমজমাট হচ্ছে সাভার পৌরসভা নির্বাচনের। নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার অলিগলি। 16 জানুয়ারি হবে নির্বাচন। সাভার থেকে নাজমুল হুদা শাহিনের রিপোর্ট। শিল্প সমৃদ্ধ সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন বর্তমান মেয়র নৌকা প্রতীকের হাজী আব্দুল গনি, সাবেক মেয়র ধানের শীষের আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ ও হাতপাখা প্রতীকের মোশাররফ হোসেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। আমাদের লিফলেট ছিঁড়ে ফেলছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে, মাইক ভেঙে দিতেছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমার 47 কোটি টাকার কাজ চলমান আছে এবং আপনার নিউ মার্কেট থেকে যে রাস্তাটা কলমা পর্যন্ত এই রাস্তার কাজও আজকে শুরু হয়ে গেছে। তেইশে কিছু কাজ, এই কাজগুলো অসমাপ্ত আছে এবং আরও কিছু কাজ কিছু করার জন্যই আমি আবার প্রার্থী হয়েছি। প্রার্থী বাছায়ে নানা হিসাব নিকাশ ভোটারদের। এই এলাকা নিয়ে কাজ করবে, রোডঘাট সব কিছু আমাদের দেখাশোনা করবে, তাকেই আমরা যোগ্য প্রার্থী মনে করি। সৎ প্রার্থীকে আমরা চাই আমাদের পাশে সব সময়। অভিভাবক হিসাবে সবসময় আমাদের ছায়া দিবেন এমন একজন প্রার্থী আমরা চাই। ইভিএমকে নিয়ন্ত্রণ করে এখানে যেন কোনো কারচুপির ব্যবস্থা বা কারচুপির কোনো সুযোগ না থাকে। বরাবরের মতো অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। সাভার পৌরসভাকে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিতে চাচ্ছি, যেখানে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, ভোটারগণ নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারবে। মেয়র ছাড়াও সাভার পৌরসভার 9টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে 40 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার বড় বড় রাস্তার কাজ শেষ, আমি ছোট ছোট কিছু রাস্তা আছে, আমি যদি হতে পারি ইনশাল্লাহ এগুলি আমি শেষ করবো ইনশাল্লাহ। মানুষের লেখাপড়া সহযোগিতা করেছি, পাশাপাশি এলাকার জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে গেছি। এই জন্য এলাকাবাসী সকলেই একমত হয়েছে যে আমাকে সকলে ভোট দেবে। চমৎকার পরিবেশ, কোনো সমস্যা নেই, আমরা সুন্দরভাবে প্রচারণা পাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এ পৌরসভার মোট ভোটার 1,88,088 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঢাকার সিএমএম আদালতে বিচারকের বিরুদ্ধে এক নারী সাক্ষী শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ভুক্তভোগী নারীর পক্ষে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এ ভুক্তভোগী নারী একটি মামলা করেন। আদালত জুডিশিয়াল সাক্ষীর জন্য আদেশ দিয়েছেন। ওই নারী সাক্ষী দিতে মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় যান। এক পর্যায়ে বিচারক কনক বড়ুয়া ওই নারী শ্লীলতাহানি করেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম অ্যারোমেডিকেল ইভ্যাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণ ও ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কর্মীটোলায় বিমান বাহিনী বঙ্গবন্ধু ঘাঁটিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। অনুষ্ঠানের সনদ মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিমান সেনাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরে তিনি বলেন, বিমান বাহিনীতে নতুন অন্তর্ভুক্ত হওয়ায় এই অ্যারোমেডিকেল ইভ্যাকুয়েশন টিম মুমূর্ষু রোগী হস্তান্তরের ক্ষেত্রে দেশে ও প্রয়োজন বোধে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিমান বাহিনী 2 কর্মকর্তা ও 13 বিমান সেনা এ কোর্সে সনদপত্র অর্জন করেন।
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে ভারতে। আগামী ২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ অনুরোধ করে ভারতীয় হাইকমিশন। তারই প্রেক্ষিতে সেনা, নৌ ও বিমান বাহিনী ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট আজ দেশ ত্যাগ করেন। কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবে। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ইউসুফ তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নিজ জেলা সিরাজগঞ্জে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রয়াত ইউসুফ তালুকদার অভিনেতা জাহিদ হাসানের বড় ভাই। ফুটবল। প্রিমিয়ার লিগ ফুটবল মাঠে গড়াচ্ছে কাল। উদ্বোধনী ম্যাচে ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। শক্তির বিচারে এগিয়ে এই ম্যাচে তো বটেই, লিগেও অন্যতম ফেভারিট কিংসরা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচটা কোচিং হিসেবে নিয়েই লড়াকু ফুটবল খেলার লক্ষ্য উত্তর বারিধারার। ঢাকা, গাজীপুর, কুমিল্লা ও মুন্সিগঞ্জ এই ৪ ভেন্যুতে হবে লিগের ম্যাচগুলো। আর্জেন্টাইন রাউল বেসেরা ব্রাজিলিয়ান জনাথনদের সাথে লোকাল হিরো জিকো তপু বর্মনদের সমন্বয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল বসুন্ধরা কিংস। অস্কার ব্রোজনের কোচিং দক্ষতায় লিগের বাকি ১২টি দলের চেয়ে আধুনিক ফুটবল কৌশলও এগিয়ে বড়বাজারের এই দলটি। ফেডারেশন কাপে সেমিফাইনালে সমশক্তির আবাহনীর বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিংসরা। ফাইনালেও সাইফ স্পোর্টিংয়ের গতিময় ফুটবলের বিপক্ষে কৌশলী ফুটবল ও জিকোর দক্ষতায় শিরোপার উৎসব করে তারা। এবার কিংসদের সামনে চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। Want all the squad to be fully ready to start the league and try to open in the gap from the very first game. Tor Baridara has shown that they are a competitive squad. বসুন্ধরা কিংসের মতো উঁচুমানের বিদেশি ফুটবলার নেই। দলের তরুণ ফুটবলারদের অভিজ্ঞতাও কম উত্তর বারিধারার। তারপরও ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় দলটি। লিগ টেবিলে ভালো অবস্থান তৈরিতে মনোযোগ তাদের। তবে কোনো চাপ নয়, বরং ভালো খেলে ধাপে ধাপে প্রথম ম্যাচ থেকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা উত্তর বারিধারার। জয় দিয়ে শুরু না করতে পারলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট নিয়ে এসে আমাদের লিগটা সুন্দরভাবে শুরু করার জন্য, যাতে সামনের ম্যাচগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। করোনায় গতবারের প্রিমিয়ার লিগ পরিত্যক্ত হয়। এর আগে 2019 প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। পাল বিন আনোয়ার ডন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। সাইদ খোকনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, তার অভিযোগ হাস্যকর বললেন তাপস। মতবিরোধ দলে প্রভাব পড়বে না, আশামন্ত্রী। করোনা প্রতিরোধে নাকের স্প্রে উদ্ভাবন, অক্সফোর্ডে টিকা প্রতি ডোজ ভারতের চেয়ে ১.৫ গুণ বেশি দামে কিনবে বাংলাদেশ। কার্যক্রমে স্বচ্ছতা চান বিশেষজ্ঞরা। আনুশকার ওপর চেতনানাশক প্রয়োগ ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। ধর্ষণ ও হত্যায় আরও অনেকে জড়িত দাবি মায়ের। প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে ক্রেতাদের জিম্মি রাখার অভিযোগ ডেভেলপার কোম্পানি ডোমিনোর বিরুদ্ধে। কোটি টাকার লোকসানে ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।